কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করছি সবাই ভালোই আছেন। নমস্কার, আপনারা শুনছেন স্টোরি ট্রাভেল গল্পের নতুন ঠিকানা। সামনেই তো জামাই ষষ্ঠী গেল। কেমন কাটলো জামাই ষষ্ঠী আপনাদের সবার? আমাদের গল্পটা আনতে অবশ্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজ আপনারা শুনবেন লেখক দেবোত্তম দে-এর কলমে জামাই ষষ্ঠী উপলক্ষে একটি গল্প। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের গল্পগুলি শুনে গল্পগুলি প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, লেখক দেবোত্তম দে-এর কলমে মথুরাপুরের জামাই ষষ্ঠী। গরমের তীব্র দাবদাহের মধ্যে আকস্মিক আকাশে মেঘ ঘনিয়ে এসে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। তা দেখে পূর্ণিমা একবার তার স্বামী অজয়কে বলল, আকাশের অবস্থা দেখেছ? কি দুর্যোগটাই না নামলে। আজ জামাই ষষ্ঠীর দিন, মা বাবা কত আয়োজন করে অপেক্ষা করছে তোমার জন্য, আর আজকেই কিনা এমন ঝড় বৃষ্টি শুরু হতে হলো। আর এদিকে অনেক রাতও তো হয়ে গেল। তার কথা শুনে এক হাতে মিষ্টির হাঁড়ি আর অন্য হাতে কালো ছাতাটা নিয়ে হাঁটতে থাকা অজয় হাঁটা থামিয়ে তার দিকে ঘুরে তাকিয়ে বলল, যা বলেছো পূর্ণিমা, তাও সকালে মায়েরই আকাশের অবস্থা খারাপ দেখে বেরোবার সময় ভাগ্যিস ছাতাটা নিয়ে বের হয়েছিলাম, নাহলে বৃষ্টিতে পুরো ভিজে যেতাম। আরও অনেকটাই রাস্তা তো এখনও যেতে হবে। পথে একটা গরুর গাড়ি পেলে ভালোই হতো, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে কে আর গরুর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে বলো তো। চলো দেখি যতটা সম্ভব পা চালিয়ে যেতে পারি নাকি। এই বলে তারা আরও খানিকটা হাঁটতে হাঁটতে এগিয়ে যেতেই তাদের কিছুটা দূরে একটা হলদে আলো দেখে সেদিকে এগিয়ে যেতেই একটা চাকার শব্দ শুনতে পেয়ে অজয় বলল, পূর্ণিমা, আমার মনে হয় এটা কোনো গরুর গাড়ি। চলো তো একবার গিয়ে জিজ্ঞাসা করি। অজয়ের ধারণা ভুল হলো না। সত্যি সামনে একটা গরুর গাড়ি দাঁড়িয়েছিল। অজয় আর পূর্ণিমাকে পেছন থেকে আসতে দেখে একবার গরুর গাড়ির চালক হাতের হারিকেনটা উঁচিয়ে ধরে তাদেরকে বলল, আপনারা কি কোথাও যাবেন? হ্যাঁ দাদা, মথুরহাটি গ্রামে যাব। আপনি নিয়ে গেলে খুব উপকার হয় আর কি। আচ্ছা আচ্ছা, উঠে আসুন তবে। আপনাদের দুজনের মোট 8 আনা ভাড়া নেব কিন্তু। অজয় মাথা নাড়িয়ে গরুর গাড়িতে পূর্ণিমাকে উঠিয়ে দিয়ে নিজেও তার পাশে গিয়ে বসল। ওরা বসতেই গরুর গাড়ির চালক গরুগুলোর পিঠে ছড়ি মারল। হাট হাট হাট, চল 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 চল। গাড়িটা গড়াতে শুরু করলো। সামনের প্রায় ঝিমোতে থাকা গরু দুটো স্বভাবসিদ্ধ ডাক ছেড়ে এগোতে শুরু করলো। এতক্ষণে যেন খানিকটা স্বস্তি পেল পূর্ণিমা আর অজয় দুজনেই। এতটা পথ হেঁটে এসে গরুর গাড়িতে বসতেই ক্লান্তিতে তাদের দুজনের চোখে ঘুম নেমে এলো। গরুর গাড়িটা বৃষ্টির মধ্যে জলকাদা মারিয়ে এগিয়ে চলছিল। ঝড় এখনো পুরোপুরি না থামলেও হাওয়ার বেগ কিছুটা কমেছে। ঠিক এমন সময় গরুগুলো আকাশের দিকে তাকিয়ে কেমন অদ্ভুতভাবে সম্মিলিত স্বরে ডেকে থেমে গেল। দু পা পিছিয়ে যেতেই গরুর গাড়ির চালক কয়েকবার গাড়ির সামনে থাকা লাঠিটা দিয়ে গরুগুলোকে মারে। হাট হাট হাট, চল 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 চল। এগোতে বললেও গরুগুলো আরো খানিকটা পেছোতে লাগলো। কি ব্যাপার, গরুগুলো এগোতে চাইছে না কেন? এদের আবার কি হলো? একবার নেমে দেখি তো। গরুর গাড়ি থেকে নেমে খানিকটা সামনে গিয়ে ভালোভাবে তাকিয়ে দেখতেই চোখ সয়ে আসা অন্ধকারে সে রাস্তার পেছন দিকে ঘুরে সামনের দিকে
কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখল। সে দেখল কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে তাকিয়ে। অন্ধকারেও তার চুল উড়ে চলেছে অনবরত। সেটা দেখে বোঝা যায় সে একটা মেয়ে। কিন্তু এত রাতে মেয়েটা এভাবে রাস্তায় পথ আটকেই বা দাঁড়িয়ে রয়েছে কেন? গরুর গাড়ির চালক তাকে বলল, এই কে তুমি? আর রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়েই বা রয়েছো কেন? পথ ছাড়ো। মেয়েটা ধীরে ধীরে এবার তার দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো লাল টকটকে, যেন গনগনে আগুনের জ্বলন্ত ভাটার মতো জ্বলছে। তার দিকে তাকাতেই গরুর গাড়ির চালক কেমন সম্মোহিত হয়ে গেল। ধীরে ধীরে তার সম্মোহনে বশীভূত হয়ে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো শুধু। মেয়েটা আবার পেছন ঘুরে হাঁটতে শুরু করতেই সেও তার পেছন পেছন হাঁটতে শুরু করলো। গরুগুলো সেটা দেখে বার কয়েক আবারও ডেকে উঠে খানিকটা পিছিয়ে গেল। লোকটাকে ধীরে ধীরে সেই মেয়েটা নিয়ে গেল রাস্তার আরও খানিকটা সামনের দিকে। তারপর লোকটার দিকে ঘুরে আর গলা চেপে ধরে ছুঁড়ে মারল রাস্তা থেকে কিছুটা দূরে। এতক্ষণে যেন লোকটির সম্বিত খানিকটা ফিরে এসেছে। কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই আকাশ থেকে ঝরে পড়া বিদ্যুতের বাঁকা রেখা এসে পড়ল তার শরীরে। প্রচন্ড আর্তনাদ বেরিয়ে এলো লোকটির মুখ থেকে। তারপর সেই শব্দ হারিয়ে গেল দুর্যোগের অশান্ত নিশির প্রাকৃতিক প্রবল গর্জনের মধ্যে। গরুগুলোর ডাক শুনে ঘুমটা ভেঙে গেল পূর্ণিমা। তবে সে কিছু বলবার আগেই একটা কালচে হাত তার মুখটা শক্ত করে চেপে ধরে গরুর গাড়ির নিচের দিকে থাকা দড়ির সাথে তার হাত পা বেঁধে দিল। সেখানে অজ্ঞান হয়ে গেল পূর্ণিমা। এরপর সেই নারী অবয়ব গরুগুলোর সামনে দাঁড়িয়ে তাদের চোখের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকাতেই গরুগুলো আবার হাঁটতে শুরু করলো। আর সেই অবয়ব বিকট হাসি হেসে উঠল। গরুর গাড়ির ভেতরে অজয়ের মুখোমুখি এখন বসে রয়েছে একজন। গরুর গাড়িটা চলছে। এমন সময় আশেপাশেই কোথাও হঠাৎ একটা প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল অজয়ের। সে পূর্ণিমাকে একবার বুকের কাছে টেনে নিল অন্ধকারে, কিন্তু পরক্ষণেই পূর্ণিমার শরীরের সংস্পর্শে শীতলতা অনুভব করে তাকে বলল, কি ব্যাপার পূর্ণিমা? তো তোমার শরীরটা এমন বরফের মতো ঠান্ডা লাগছে কেন? পূর্ণিমার কণ্ঠস্বর নকল করে সেই পিশাচিনী হেসে বলল, এতটা পথ তো হেঁটেই এলাম। গায়ে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে বলেই হয়তো তোমার এমন মনে হচ্ছে। অজয় আরো শক্ত করে তাকে নিজের বুকের কাছে জড়িয়ে ধরে তার কপালে একটা চুম্বন করতেই যাচ্ছিল। ঠিক এমন সময় পূর্ণিমার জ্ঞান ফিরে এলো। সে আর্তনাদের সুরে চেঁচিয়ে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে। ওগো শুনছো? তুমি কোথায়? বাঁচাও আমায়। আমাকেও বেঁধে রেখেছে এখানে। বাঁচাও। আওয়াজটা অজয়ের কানে যেতেই খানিকটা চমকে উঠল সে। গলার আওয়াজটা তো পূর্ণিমার, তাহলে সে কাকে এতক্ষণ ধরে জড়িয়ে ধরে আছে? অজয় সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়ে চলন্ত গরুর গাড়ি থেকে লাফ দিয়ে সেই আওয়াজটাকে লক্ষ্য করে একবার নিচে ঝুঁকতেই বিদ্যুতের আলোয় সে দেখতে পেল পূর্ণিমা হাত পা বাঁধা অবস্থায় সেই গরুর গাড়ির নিচে আটকে রয়েছে। অজয় গরুর গাড়ির পেছন পেছন ছুটতে থাকলো। পূর্ণিমা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি গাড়ির ভিতরে বসে কার সঙ্গে কথা বলছিলে?
ঘাড়ের ওপর দিয়ে যেন একটা শীতল হিমেল স্রোত বয়ে গেল অজয়ের। পূর্ণিমা যদি গরুর গাড়ির নিচে থাকে, তাহলে ওপরে কাকে এতক্ষণ পূর্ণিমা ভেবে সে জড়িয়ে ধরেছিল? ছুটতে ছুটতেই চেঁচিয়ে উঠল সে, দাদা, গাড়ি থামান দাদা, গাড়িটা থামান, শুনতে পাচ্ছেন? গাড়িটা থামান দাদা। অজয় গরুর গাড়ির চালককে গাড়িটা থামাতে বলার চেষ্টা করলো, কিন্তু সে খেয়াল করলো গাড়ির সামনে কেউ বসে নেই। হঠাৎ গাড়ির ভেতরে বসে থাকা সেই নারী অবয়বটি উল্লাসের হাসি হাসতে হাসতে ধীরে ধীরে নেমে এলো গরুর গাড়ি থেকে। নেমে আসতেই গরুর গাড়ির গরুগুলো পাগলের মতো ছুটতে লাগলো জোরে জোরে। পূর্ণিমা গরুর গাড়ির নিচ থেকে চিৎকার করে ডাকতে লাগলো অজয়কে, বাঁচাও, বাঁচাও আমাকে অজয়। অন্ধকারের মধ্যে সেই গরুর গাড়িটা যেন মুহূর্তের মধ্যে কোথাও মিলিয়ে গেল। অজয় তার পিছু নেবার চেষ্টা করলো ঠিকই, এমন সময় সেই নারী অবয়ব তার সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। অজয় তাকে চেঁচিয়ে বলল, কে তুমি? কি চাও? আমাদের সাথে এমন কেন করছো? আর ওই গরুর গাড়ি চালক কোথায় গেল? হ্যাঁ? সেই নারী অবয়বটি ফ্যাস ফ্যাসে গলায় তাকে বলল, মেরে ফেলেছি ওকে, আর এবার তোকে মারবো আমি। অজয় তাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই সেই নারী অবয়ব অজয়কে ধাক্কা মেরে দৃষ্টির মধ্যেই ফেলে দিল সামনের অন্ধকারে। তারপর একটা ধোঁয়ার আদল নিয়ে তার শরীরের ওপর বসে আঁচড় বসাতে লাগলো তার সারা শরীরে। যন্ত্রণায় চিৎকার করে উঠল অজয়। প্রাণপণ চেষ্টা করলো সেই অবয়বকে তার গায়ের ওপর থেকে সরানো, কিন্তু সে পারল না। সে বারবার শুধু চিৎকার করেই চলেছে যন্ত্রণা। তার পরনের জামাও রক্তে ভিজে উঠেছে। অজয় এতক্ষণে বুঝেছে যা তার সাথে ঘটছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বারবার সেই অবয়বের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি 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 ক্ষতি করেছি আমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন কেন আমাকে এভাবে যন্ত্রণা দিচ্ছ? আমি কি ক্ষতি করেছি? সেই নারী অবয়ব তাকে বলল, তুই তো জামাই সেজে এই গ্রামে জামাই ষষ্ঠী করতে আসছিলি, তাই না? সেটাই তো সবচেয়ে বড় ভুল। হবে না, হবে না, এই গ্রামে কখনো কোনো জামাই ষষ্ঠী আমি হতে দেব না। যে জামাই ষষ্ঠী করতে আসবে এই গ্রামে তাকেই মরতে হবে, আর তাকে আমি মারবো। আর আজ তুইও আমার হাতেই মরবি। এই বলে সেই কালচে ধোঁয়ার আবর্ত থেকে এবার তার পূর্বেকার নারী অবয়বের সাদৃশ্য নিয়ে অজয়ের চুলের মুঠিটাকে শক্ত করে ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল রাস্তার ধারের একটা পুকুরের দিকে। পুকুরটা আগে থেকেই জলপূর্ণ ছিল, কিন্তু বৃষ্টির জলে সেটা যেন আরও জলে ফুলে ফেঁপে উঠেছে। জল টল টল করছে এখন। তারপর সেই নারী অবয়ব অজয়কে টেনে ধীরে ধীরে নেমে গেল পুকুরের মাঝ বরাবর। তারপর সে অজয়ের মাথাটা জলের মধ্যে চুবিয়ে ঠেসে ধরে রাখল। অজয় মাথাটা জল থেকে বের করার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু সে তা পারল না। জলের ভেতরে যেন ক্রমশ দম আটকে আসছে অজয়ের।
তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর সব ছটফটানি থেমে গেল। সেই নারী অজয়কে ছেড়ে দিতেই জলের মধ্যে বুদবুদ হয়ে তার মৃতদেহটা ভেসে উঠল। সেই রহস্যময়ী হেসে বলে উঠল, ষাট ষাট ষাট। বলেই সেই রহস্যময়ী আকাশের দিকে মুখ করে উল্লাসের হাসি হেসে উঠল। ধীরে ধীরে সেই জোরালো হাসির শব্দ রাতের অন্ধকারে হয় যেন মিলিয়ে গেল। বাড়ির সামনে অনন্ত আর মাধবীকে এগিয়ে আসতে দেখে মাধবীর বাবা মাধবীর মাকে হাঁক দেয়। ওগো শুনছো? এদিকে এসে দেখো কারা এসেছে। মাধবীর মা ঘরের বাইরে বেরিয়ে এসে দেখল ঘরের বাইরে মেয়ে জামাই এসে দাঁড়িয়ে রয়েছে। অনন্ত আর মাধবী বাড়ির ভেতরে ঢুকে তাদেরকে প্রণাম করতেই মাধবীর মা অনন্ত আর মাধবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থাক থাক, হয়েছে বাবা হয়েছে, এতটা পথ এসেছো, একটু বসো দেখিনি। মা মাধবী, তুইও আয়, বস 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 বস। এই বলে সে মাধবীর বাবাকে চোখের ইশারায় বারান্দায় শীতল পাটিটা পেতে দিতে বলল। অনন্ত শাশুড়ির হাতে মিষ্টির হাঁড়িটা আর বাকি সব উপহার ধরিয়ে দিয়ে সেখানে গিয়ে বসল। মাধবী চারিদিকে একবার উকি মেরে তাকিয়ে তার মাকে বলল, আচ্ছা মা, সুরভি কোথায় গো? বোনকে তো কোথাও দেখছি না। ও তো মনে হয় গোয়াল ঘরে গরুগুলোকে খড় খাওয়াতে গেছে। দাঁড়াও, ওকে ডাকছি এক্ষুনি। সুরভি, মা সুরভি, এদিকে এসে দেখ কারা এসেছে। কয়েকবার সুরভিকে নাম ধরে ডাকতেই সে ছুটে এসে হাজির হলো। তাকে দেখে অনন্ত বলল, আমার শ্যালিকাটি এতক্ষণ কি করছিল আর কেমনই বা আছে এখন? সুরভি অনন্তের কথায় মুচকি হেসে বলল, কিছু না জামাইবাবু, ওই তো গরুকে খড় খাওয়াচ্ছিলাম। ভালোই আছি আমি। তোমরা কখন এলে? তোমরা কেমন আছো? অনন্ত একবার মাথা নেড়ে তাকে কি একটা বলতেই যাচ্ছিল। তার বলার আগেই মাধবী তাকে বলল, আমরাও ভালো আছি রে বোন। এই তো এলাম কিছুক্ষণ আগে। তোকে দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, তাই মায়ের কাছে তোর খোঁজ করছিলাম আর কি, বুঝলি? মাধবীর মা মেয়ে আর জামাইকে এবার ঘরে যাবার জন্য তাড়া দিলেন। আর মাধবীর বাবাও জামাইয়ের জন্য কিছু ঠান্ডা শরবত আর দই আনতে বাজারে চলে গেল। মাধবী ঘরে চলেই যাচ্ছিল, হঠাৎ তার বোন সুরভিকে তার দিকে অদ্ভুত একটা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে সে বারান্দা থেকে নেমে এসে সুরভিকে বলল, কিছু বলবি বোন? ওভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছিস যে? সুরভি না সূচক মাথা নেড়ে বলল, কতদিন পর তুই এলি দিদি, তাই দেখছি আর কি তোকে। বিয়ের অষ্টমঙ্গলার পর আসবি আসবি করে জামাইবাবুকে নিয়ে তুই শেষমেশ এলি এই 1 বছর পর জামাই ষষ্ঠীতে। তুই কেমন পাল্টে গেছিস রে দিদি। মাথায় মোটা করে সিঁদুর পরিস, হাতে শাঁকা পলা, পাট ভাঙা শাড়ি, পুরো বাড়ির আটপৌরে বউ। সুরভির মুখে এই কথা শুনে মুচকি হেসে মাধবী তার বোনকে জড়িয়ে ধরতে গেল। কিন্তু এমন সময় সুরভি সেই আগের মতোই অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে থাকলো মাধবীর স্মৃতির সেই লাল সিঁদুরের দিকে। প্রায় বেলা বাড়তেই মাধবীর মা আসন পেতে জামাইকে ঘর থেকে বেরিয়ে আসতে বললেন। খাবার আসনে বসার আগে জামাইয়ের হাতে ষষ্ঠীর সুতো বেঁধে কলসির জল আর পাখার হাওয়া দিয়ে ষাট ষাট করে বাতাস করে তাকে আম দিয়ে তারপর তাকে খেতে বসতে বললেন। আজ তাদের একমাত্র জামাইয়ের জন্য এলাহি আয়োজন, কি নেই তাতে,
প্রথম পাতে ডাল, ভাত, মাছের 4টে পদ, কষা মাংস, সাথে শেষ পাতে চাটনি, মিষ্টি, দই। খাবার আসনে এসে বসতেই হঠাৎ সুরভি ঘর থেকে একটা শাড়ি নিয়ে এসে অনন্তকে বলল, জামাইবাবু, আমার এই উপহারটা কিন্তু খাসা হয়েছে। গোলাপি টুকটুকে রঙের একটা শাড়ি। সত্যি তোমার চোখ আছে বলতেই হয়। সুরভির মুখে এই কথা শুনে একবার অনন্তর মুখের দিকে তাকালো মাধবী। সুরভির জন্য তো একটা শাড়ি তারা দুজনে আগে থেকেই হাটের দিন দলপতি বসাকের দোকান থেকে কিনে নিয়ে এসেছিল। তাহলে আবার এই শাড়িটা কখনই বা কিনলো অনন্ত? আর সে তাকে এই বিষয়ে একবারও কিছু জানালোও না কেন? এসব কথা ভাবছিল মাধবী। এমন সময় তার মা বলল, মাধবী, শোন না মা, হ্যাঁ মা, বলো। রান্নাঘরে আরেকটা মাংসের বাটি রাখা আছে, ওটা নিয়ে আয় না মা। হ্যাঁ মা, আনছি। মাধবী রান্নাঘরে চলে যেতেই অনন্ত সুরভিকে বলল, তোমাকে দেব না তো আর কাকে দেব? তুমি আমার একমাত্র শালি বলে কথা, আর তোমারও তো এখন বিয়ের বয়স হচ্ছে। হুম 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 হুম। কথাটা বলে সকলের আড়ালে সুরভির সারা শরীরের দিকে একটা লোলুপ চাহনিতে তাকালো অনন্ত। সুরভি তার সেই চোখের চাহনিতে লজ্জা পেয়ে আবার ঘরে চলে গেল। মাধবীর তার স্বামীর সাথে তার বোনের খুনসুটি স্বাভাবিকই মনে হলো। তার স্বামী তার বোনকে কিছু ভালোবেসে দিয়েছে, তা নিয়ে ভাবার কিছুই নেই। এমন সময় সেই শাড়িটা পরে সুরভি বাইরে বেরিয়ে এসে মাধবীর সামনে দাঁড়িয়ে তাকে বলল, আমাকে দেখতে কেমন লাগছে রে দিদি? ভালো। আমাকে এই শাড়িটা দিয়েছে বলে তুই রাগ করেছিস না জামাইবাবুর উপর? কেন রাগ করব? তোর জামাইবাবুর মনে হয়েছে তোকে শাড়ি উপহার দেবে, সে দিয়েছে। তুই তো ওর একমাত্র শালি, তাই না? তোকে দেবে না তো কাকে দেবে? আমার কাছে অঢেল শাড়ি পরে রয়েছে, সেই কত কিনে দিয়েছে আমাকে। তা আমি যে শাড়িটা তোর জন্য কিনেছি সেটা বুঝি তোর পছন্দ হয়নি? না রে দিদি, ওটাও ভালো, কিন্তু জামাইবাবু যেটা দিয়েছে ওটা একটু বেশি ভালো। আসলে গোলাপি রং আমার খুব প্রিয় কি না জামাইবাবু বোধহয় সেটা জানে। আচ্ছা। কথাটা বলে মুচকি হেসে চলে গেল মাধবী। দেখতে দেখতে দিনের আলোটা নিভে গিয়ে রাত হয়ে এলো। আজকে গরমের অস্বস্তিটা যেন তুলনামূলকভাবে একটু বেশি। একটু দমকা বাতাসও নেই। গরমের তাপে গাছের পাতাও নিশ্চুপ হয়ে আছে, যেন গোটা মথুরাপুর গ্রাম কোনো এক ক্লান্তিতে ঘুমোচ্ছে। পাশ থেকে মাধবী পাখার বাতাস করলেও আজ কিছুতেই যেন ঘুম আসছে না অনন্তর দু চোখে। সে কেবল বিছানায় শুয়ে ঘরের দরজার পাশের জানালা দিয়ে তাকিয়ে রয়েছে বাইরে। আজ গরমটা অতিরিক্ত পড়েছে, তাই মাধবীকে ঘরের জানালাটা খুলেই রাখতে বলেছে। আকাশের চাঁদের ঘোলাটে আবছা আলোটা ছড়িয়ে পড়েছে রাতের কালচে অন্ধকারের শিরায় শিরায়। সেই আবছা আলোটা ঘরের জানালা দিয়ে প্রবেশ করে আলো আঁধারির সৃষ্টি করেছে। মাধবীও ইতিমধ্যে পাশ ফিরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। ঘরময় ছেয়ে আছে শুধুই অন্ধকার। সেই আবছা চাঁদের আলোটুকুও কোনো এক ছায়ায় হঠাৎ খানিকটা ঢেকে গেল। জানালার বাইরে থেকে একটা হাত অনন্তর দিকে তাকিয়ে তাকে ইশারায় ডাকতেই অনন্ত বিছানা থেকে নেমে গেল। যেন সে এই সময়ের জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। ঘরের দরজাটা সন্তর্পণে খুলে মাধবীর ঘুম ভেঙেছে কিনা সেটা একবার দেখে নিল সে। না না, মাধবীর ঘুম ভাঙেনি। এমন সময় উঠোনের মধ্যে থেকে সেই হাতটা
আবার তাকে ইশারায় ডাকতেই সে ঘর থেকে বেরিয়ে গেল তার পিছু পিছু। ধীরে ধীরে সেই ছায়াটা গোয়াল ঘরের সামনে যেতেই তার একটা হাত শক্ত করে ধরে নিজের বুকের কাছে টেনে নিয়ে অনন্ত বলল, এতক্ষণে আসার সময় হলো বুঝি তোমার, সুরভি? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি বলো তো? তা কি করব শুনি? দিনে তোমার বউ দেখে ফেললে তখন তো আর তোমার কাছে আসা হবে না। এখন দেখে শুনে কিনা ঘর থেকে বের হলাম। বাড়ির কেউ যদি দেখে ফেলতো কি হতো বলো তো? আর তুমি কতদিন পর আবার এলে, সেই বিয়ের পর তো তুমি আমাকে ভুলেই গেছো নতুন সংসার পেয়ে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মাধবীর। সে একবার পাশ ফিরে শুতে যেতেই দেখল বিছানায় অনন্ত নেই। চাঁদের আলো এসে সেই শূন্য স্থানটা ভরাট করে তুলেছে। মাধবী বিছানায় উঠে বসে একবার বাইরের দিকে তাকিয়ে নিজের মনেই বলল, এত রাতে আবারও কোথায় গেল একা একা? বাইরে গিয়ে দেখি তো, আলোও তো সাথে নিয়ে যায়নি। এই বলে ঘরের এক কোণে নিভু নিভু হারিকেনের দমটা বাড়িয়ে নিয়ে বারান্দায় বেরিয়ে এলো মাধবী। চারিদিকে তাকিয়ে আবছা আলো আঁধারিতে মাধবী দেখল গোয়াল ঘরের দিকে দাঁড়িয়ে অন্ধকারে কার সাথে যেন কথা বলছে অনন্ত। এখন এত রাতে কার সঙ্গে কথা বলছে ও? গিয়ে দেখি তো। ধীরে ধীরে বারান্দা থেকে নেমে গোয়াল ঘর থেকে একটু দূরে একটা প্রকাণ্ড আম গাছের আড়ালে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতেই মাধবী দেখল তার স্বামী অনন্ত তার বোন সুরভিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সের আবার সংসার? আমি তো তোমাকেই ভালোবাসি সুরভি, তুমি তো জানো সেটা। নেহাত আমার বাবার তোমার দিদিকে পছন্দ হয়েছিল, তাই ওর সঙ্গে বিয়েটা হয়েছে। আর এখন আমাকে ভালোবাসার নাটকটা করতে হচ্ছে। তোমাদের বাড়ি থেকে সম্বন্ধ দেখে যাওয়ার পর আমি আবারও তার 3 দিন পরে আড়াল থেকে তোমার সঙ্গে দেখা করে তোমাকে সবটা জানিয়েছি। সে কথা তুমি ভুলে গেলে? সুরভিও এবার তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু এভাবে আর কতদিন কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে আমাকে ভালোবাসবে তুমি? এরপর তোমাদের কোল আলো করে। এবার অনন্ত তার এক হাত দিয়ে সুরভির মুখ চেপে ধরে বলল, চুপ। তোমার দিদির প্রতি আমার কোনো অনুভূতি নেই, আমি তো তোমাকে ভালোবাসি। ওসব ওসব কিচ্ছু হবে না। হঠাৎ কথাগুলো কানে যেতেই যেন গোটা আকাশটা ভেঙে পড়ল মাধবীর মাথার ওপর। তার কানকে যেন সে বিশ্বাস করতে পারছে না। তার স্বামী আর তার বোন দুজন দুজনকে ভালোবাসে, আর তার স্বামী কিনা কে ভালোবাসে না। সবটাই নাটক। 1 বছর ধরে একসাথে সংসার করার পর এ কথা শোনার জন্য যেন একেবারেই প্রস্তুত ছিল না মাধবী। সে সব পুরনো কথা ভাবতে ভাবতে এক হাতে চোখের জল মুছতে মুছতে আরেক হাত থেকে কখন যে হঠাৎ হারিকেনটা পড়ে গিয়েছে মাধবী তা খেয়াল করেনি। আর সেই হারিকেনটা মাটিতে পড়ার শব্দেই অনন্ত আর সুরভি পরস্পরকে আলিঙ্গন মুক্ত করে সংযতভাবে নিজেদের মতো যে যার ঘরেই চলে যাচ্ছিল। ঠিক এমন সময় আড়াল থেকে বেরিয়ে এসে তাদের দুজনের পথ আটকে দাঁড়ালো মাধবী। সে কাঁদতে কাঁদতে বলল, ছি ছি ছি, আমি আমি নিজের কানে সবটা শুনেছি। এভাবে এভাবে তুমি ঠকালে আমাকে অনন্ত। তুমি আমার বোনকে ভালোবাসো, আমাকে না। আর আর তুই বোন, এবার বুঝতে পারছি কেন তুই ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে যেতে চাইতিস। কিন্তু কিন্তু মা তোকে আটকেছিল। অবশ্য অবশ্য কিসের আর শ্বশুর বাড়ি, ওটা কি আদৌ সংসার ছিল? আর আজকেও দুপুরে ও যখন তোকে গোলাপি বেনারসিটা দিল, তখন আমার সন্দেহ হয়েছিল ও তোকে আলাদা করে শাড়ি দেবে, সেটা তো আগে বলে দেয়নি আমাকে। আমার আমার তোমাকে দেখে ঘেন্না হচ্ছে অনন্ত।
এক বিছানায় একসঙ্গে এতগুলো দিন থেকে এখন শুনতে হচ্ছে আমার স্বামী নাকি আমাকে ভালোবাসে না, সে আমার বোনকে ভালোবাসে। এত এত বড় প্রতারণা করলে তোমরা দুজন আমার সাথে। আমাকে আমাকে তোমার পছন্দ ছিল না তখন, তাহলে তুমি আমাকে বিয়ে করতে গেল কেন অনন্ত? কেন বিয়ে করতে গেলে আমাকে? এতদিন আমার সঙ্গে সংসার করেছি। আর আর সুরভি, ও ও এখন তো তোর জামাইবাবু হয়, তোর একটু এসব করতে লজ্জা হলো না? আর তুমি অনন্ত, ছি! আমি 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 এক্ষুনি ঘরে গিয়ে মা বাবাকে ঘুম থেকে তুলে বাইরে ডাকছি, আর সাথে সাথে গ্রামের লোকদেরও কাল সবটা জানাবো। ছি অনন্ত, তোমাকে তোমাকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, আর তুমি কি না? আমার আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। তোমাদের দুজনকে ছাড়বো না আমি। তুমি আর সুরভি আমাকে কিভাবে ঠকিয়েছো সেটা সেটা সবাই জানুক। সকলের জানাটা দরকার, একজন বোন কিভাবে তার দিদির ঘর ভাঙে। এই বলে মাধবী কাঁদতে কাঁদতে পেছন ঘুরে দৌড়ে তার মা বাবাকে ডাকার জন্য তাদের ঘরের দিকে এগিয়েই যাচ্ছিল। এমন সময় অনন্ত মাধবীর মুখটা চেপে ধরে দাঁত খিচিয়ে বলল, তোর জন্যই তো শালির যত ঝামেলা এখন। তোকে আর বাঁচিয়ে রাখার কোনো লাভ নেই। যখন তুই সবটা জেনে গেছিস তাহলে। সে থামতেই সুরভি বলল, আমি ঠকিয়েছি তোকে দিদি, না তুই ঠকিয়েছিস আমাকে? অনন্ত আর আমি দুজন দুজনকে ভালোবাসতাম, তুই আমাদের মাঝে ঢুকেছিস। আর ও তো ঠিক কথাই বলেছে, তুই যখন সবটাই জেনে গেছিস তখন আর বেঁচে থেকে তো লাভ নেই। তুই আমাদের ভালোবাসায় কাঁটা হয়েছিলি সবসময়, আর আজ আমরা এই পথের কাঁটাটাকে উপড়ে ফেলবো। ওর তো প্রথম দেখাতেই আমাকেই পছন্দ হয়েছিল, কিন্তু মাঝখানে তুই চলে এলি। কিন্তু আর নয়, তোর মরে যাওয়াই ভালো দিদি, অন্তত আমাদের দুজনের জন্য, আমাদের ভালো থাকার জন্য। তুমি দাঁড়াও অনন্ত, আমি এক্ষুনি আসছি। এই বলে সুরভি দৌড়ে গিয়ে বারান্দা থেকে দুটো গামছা নিয়ে এসে সেটা মাধবীর দু হাত আর দু পায়ে শক্ত করে বেঁধে দিল। মাধবী বারবার নিজেকে ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে কিছুই বুঝছে না তারা ঠিক কি চাইছে। মাধবীর মুখ শক্ত করে ধরে অনন্ত আর সুরভি তাকে নিয়ে গেল বাড়ির থেকে কিছুটা দূরের একটা বড় পুকুরে। তারপর সেই পুকুরের জলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার চুলের মুঠিটা শক্ত করে ধরে অনন্ত তার মাথাটা জলের নিচে চুবিয়ে ঠেসে ধরে রাখলো। আর ওপর থেকে কেউ আসছে কিনা সেটা চারিদিকে তাকিয়ে লক্ষ্য রাখতে থাকলো সুরভি। জলের মধ্যে দম আটকে জল থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে লাগলো মাধবী, কিন্তু সে পারল না। বেশ কিছুক্ষণ পর মাধবীর ছটফটানি থেমে যেতেই অনন্ত তাকে ছেড়ে দিল। ধীরে ধীরে মাধবীর মৃতদেহটা ভেসে উঠল জলের ওপর। মাধবীর মৃতদেহটার হাত পায়ের বাঁধন খুলে গামছাগুলোকে জল থেকে তুলে নিয়ে পুকুর থেকে ধীরে ধীরে উঠে এলো অনন্ত। আর মাধবীর দেহটা পুকুরের মাঝ বরাবর একটা জায়গায় গিয়ে ভেসে থাকলো। পাড়ে উঠে বাড়ির কাছাকাছি এসে পেছনের একটা জঙ্গলে ভেজা গামছা দুটোকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর অনন্ত সুরভিকে জড়িয়ে ধরে হাসতে হাসতে ধীর গলায় বলল, এবার তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না সুরভি। আর কোনো বাধা নেই, এখন শুধু আমি তোমার আর তুমি শুধু আমার। কিন্তু তাদের আড়ালে সেই পোড়া গামছার ছাই থেকে নির্গত কালচে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে শূন্যে ভেসে যেতেই সেই ধোঁয়ার মধ্যে হঠাৎ দুটো জলজলে লালচে চোখ দৃশ্যমান হয়ে তাদের দুজনের দিকে একবার হিংস্র চাহনিতে তাকিয়ে মিলিয়ে গেল।
পরের দিন ভোর হতেই বাড়ির উঠোনের মধ্যে বসে অনন্তের কান ফাটানো চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলো মাধবীর মা বাবা, সাথে গ্রামের অনেক মানুষও জড়ো হয়েছে। অনন্ত তাদেরকে ডেকে বলল, মা, মা, বাবা, মাধবী, মাধবী। কি হলো জামাই বাবা? কি হয়েছে আমার মাধবীর? মাধবী আর নেই বাবা। দূরের ওই পুকুরটাতে মাধবীর মৃতদেহটা ভাসছে বাবা, ভাসছে। না, মাধবীর মা বাবা সেই কথা শুনে দৌড়ে গেল সেই পুকুরের সামনে। মাধবীর পুরো শরীরটা ফুলে সাদা হয়ে গেছে, তার চোখ দুটো বোঝা, কপালে টিপ রয়েছে, তবে তার মাথার সিঁদুর মুছে গেছে। অনন্ত মাধবীর মৃতদেহটার সামনে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি ঘুম থেকে উঠে দেখি মাধবী ঘরে কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে ওকে খুঁজতে খুঁজতে এদিকে এসে দেখি ও এখানে এভাবে। মাধবী, মাধবী। মাধবীর মৃত্যুর কারণ কেউ বুঝল না। রাতে কি কোনো ঝামেলা হয়েছিল তার স্বামীর সাথে? না, এমনটা হলে তো চেঁচামেচি হতো, তাও তো হয়নি। তাহলে সে আত্মহত্যা করলো কেন? কেউ বুঝল না। এদিকে বেলা বাড়লে মথুরাপুর গ্রামের শ্মশানে মাধবীর দেহ সৎকার হওয়ার পর অনন্ত সেদিনই শোকে বিভোর হয়ে তার বাড়ি ফিরে গেল। মাধবীর শ্রাদ্ধানুষ্ঠানের কর্ম দেখতে দেখতে সমাপ্ত হলো। মাধবীর মৃত্যুর প্রায় 6 মাস পর তার শ্বশুর একদিন অনন্তকে নিয়ে মাধবীর বাড়িতে এসে হঠাৎ মাধবীর বোন সুরভির সাথে অনন্তর বিয়ের প্রস্তাব দিল। সুরভিও তাতে রাজি হয়ে গেল। অবশেষে সুরভির মা বাবাও এতে খুশি হলো। একদিকে আত্মীয়তাও দৃঢ় থাকবে, আর জামাই তো তাদের বরাবরই বড় ভালো। শেষমেশ তারাও অনন্তর সাথে সুরভির বিয়ে স্থির করল। পুরোহিত ডেকে সামনের মাসেই একটা ভালো তিথি দেখে ঘটা করে সুরভির সাথে অনন্তর বিয়ে হলো। সুরভির সাথে অনন্তর বিয়ের পর মাধবীর মা বাবা আর মাধবীর শ্বশুরবাড়ির লোকেরাও মাধবীর আকস্মিক সেই মৃত্যুর শোক কাটিয়ে উঠে ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরতে লাগলো অনন্ত আর সুরভির নতুন জীবনকে ঘিরে। দেখতে দেখতে বছর গড়িয়ে আবার জামাই ষষ্ঠী এলো। আগের জামাই ষষ্ঠীতে মাধবীকে হারানোর সেই স্মৃতিকে ভুলে গেল মাধবীর মা বাবা। অনন্ত সুরভিকে নিয়ে তাদের বিয়ের পর প্রথমবার জামাই ষষ্ঠী করতে এলো। তারা দুজন বাড়িতে ঢুকতেই সুরভির মা সুরভির গায়ের শাড়িটা দেখে খানিকটা ভ্রু কুঁচকে বলল, সুরভি, তুই আজ এই শাড়িটা কেন পরেছিস বলতো? অন্য কোনো শাড়ি পরতে পারতিস। এটা তো তোর দিদির শাড়ি, এটা পরেই তো আগের বছর এসেছিল বল। এটা খুলে ফেল তাড়াতাড়ি মা। আজকের দিনেই তো গত বছর আমার মাধবীটা ওভাবে চলে গেল। সুরভি ঘরে চলে গেল সঙ্গে সঙ্গে। সুরভিকে কথাগুলো বলে কাঁদতে কাঁদতে অনন্তকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে ধরে থাকা জিনিসগুলো নিয়ে বলল, এসো বাবা, এসো, ভেতরে এসো বাবা। আগের বছরের মতোই জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি রাখল না সুরভির মা বাবা। এদিকে সুরভিকেও অনন্তর সাথে সুখে থাকতে দেখে তারা নিশ্চিন্ত হলো। অনন্তর হাতে ষষ্ঠীর সুতো বেঁধে পাখার বাতাস করে কলসির জল ছিটিয়ে দিয়ে তার সামনে খাবার নিয়ে এলো তার শাশুড়ি। ভাত, ডাল, মাছের ঝোল, সাথে 3 রকমের ভাজা, শাকচচ্চড়ি, মিষ্টি, দই, আরও কত কিছু। নাও বাবা, এবার খাওয়া শুরু করো দেখিনি। অনন্ত থালার সামনের দিক থেকে ভাত ভেঙে সবেমাত্র মুখে প্রথম গ্রাস তুলতে যাচ্ছিল, ঠিক এমন সময় সে চিৎকার করে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল।
সুরভি আর তার মা ব্যাপারটা কিছুই বুঝল না। সুরভির বাবাও গোয়াল ঘর থেকে বেরিয়ে এলো আওয়াজ শুনে। কি হয়েছে বাবা, তুমি ভাতের থালা ওভাবে ফেলে দিলে কেন? আমার রান্না কি তোমার পছন্দ হয়নি? খাবার কোথায়? ওই থালায় তো রক্ত ছিল। কত রক্ত! আমার হাতেও রক্ত লেগে গিয়েছিল, আমি ওটাই খেতে যাচ্ছিলাম। ওই তো চারিদিকে রক্ত ছিটিয়ে রয়েছে কতটা। আপনি আপনি দেখতে পাচ্ছেন না? গোটা বারান্দা জুড়ে রক্ত ছিটিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন না কিছু? সুরভি, তুমি তো দেখতে পাচ্ছ চারিদিকে যে কত রক্ত ছেটানো রয়েছে। ওরা কেউই অনন্তর কথার কোনো মানে বুঝতে পারল না। সুরভি বলল, কি হয়েছে তোমার? এসব কি উল্টোপাল্টা বলছো? অনন্ত তার কোনো কথার উত্তর না দিয়ে বারান্দা দিয়ে নেমে তার এঁটো হাতের দিকে তাকিয়ে বলল, রক্ত রক্ত লেগে আছে আমার। আমার আমার হাতে রক্ত লেগে আছে। অনেক রক্ত, অনেক রক্ত, সব ধুতে হবে। বলতে বলতে সে হাত ধুতে চলে গেল কলপাড়ে। দুপুরবেলায় অনন্তর সেই অস্বাভাবিক ব্যবহারটা নিয়ে কয়েকবার সুরভি অনন্তকে প্রশ্ন করলেও অনন্ত শুধু বারবার বলতে লাগলো সত্যিই তখন খাবারের থালায় রক্ত ছিল। কিন্তু সুরভি তাকে বারবার বুঝিয়ে বললেও তার কোনো পরিবর্তন হলো না। সুরভিও শেষমেশ অনন্তকে বোঝানোর চেষ্টা ছেড়ে দিল। ক্রমেই সন্ধে গড়িয়ে রাত হলে রাতের খাবার খেয়ে যে যার শুয়ে পড়ল। ঘরের দরজা আটকে আলো নিভিয়ে অনন্তর পাশে শুয়ে পড়ল সুরভি। বিছানায় শুয়ে ঘুমোবার বহু চেষ্টা করেও কিছুতেই যেন ঘুম আসছে না অনন্তর চোখে। একেই গরম, তার সঙ্গে আজ তার চোখে যেন বারবার ভেসে উঠছে তার আগের স্ত্রী মাধবীর মুখটা। ঘামতে ঘামতে নিদ্রাহীন অবস্থায় হাত পাখাটা নিয়ে ঘরের বাইরের বারান্দায় এসে বসলো অনন্ত। আজ কি হচ্ছে আমার সঙ্গে এসব? আমি হয়তো অতিরিক্ত ভাবছি। আর তাছাড়া এসব কখনো সম্ভব নাকি? কি জানি কোত্থেকে এসব রক্ত রক্ত এলো। সেই রক্তের ভাবনাটা মাথায় আসতেই আবার অন্য ভাবনা ভাবতে চায় অনন্ত। ঠিক এমন সময় অন্ধকারে সামনের প্রকাণ্ড আম গাছটা হঠাৎ নড়ে ওঠার শব্দে বাইরের দিকে তাকাতেই সে যা দেখল তা দেখে তার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। গোয়াল ঘরের সামনের প্রকাণ্ড আম গাছটার ওপর থেকে বসে তার দিকে তাকিয়ে রয়েছে মাধবী। প্রথমে সে চোখের ভুল ভাবল, কিন্তু পরে সে বুঝল চোখের ভুল নয়, সত্যি মাধবী ওখানে বসে রয়েছে। তার পরনে সেই শাড়িটা যেটা সে আগের বছর জামাই ষষ্ঠীর রাতে পরেছিল। তার পুরো শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। দেখে মনে হচ্ছে সে সদ্য জল থেকে উঠে এসেছে। কিন্তু এ কি করে সম্ভব? মাধবী তো 1 বছর আগেই মারা গেছে, আর তাকে তো আর কেউ নয়, সে নিজের হাতে মেরেছে। তাহলে হঠাৎ মাধবী ফ্যাস ফ্যাসে গলায় হাসতে হাসতে বলল, কি গো, ভয় পেলে নাকি আমাকে দেখে? আরে আমি তো তোমারই বউ, তুমি আমার স্বামী হও, তাই না? দেখো, আমার হাতে এখনো তোমার নামে পড়া শাখা পলা আছে, কিন্তু সিঁদুর জলেতে মুছে গেছে গো, তাই আর পড়িনি। আর মাথার সিঁদুর মুছলে তো স্বামীর অমঙ্গল হয়, তাই না? আমি তো নিজেই আমার স্বামীর অমঙ্গল করব আজ।
খলখলিয়ে হাসতে লাগলো মাধবী। বারান্দা থেকে ঘরের দিকে দৌড়ে ঢুকতেই যাচ্ছিল অনন্ত, ঠিক তখনই বারান্দার নিচ থেকে একটা কালচে হাত বেরিয়ে এসে তাকে মোচড় দিয়ে ফেলে দিল। অনন্ত এবার ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি তুমি কি চাও মাধবী? আমি কি চাই? চাইতাম তো আমি অনেক কিছুই, কিন্তু দিলে কোথায়? মিথ্যে ভালোবাসার নাটক করলে শুধু তুমি আমার সাথে। আজ আমি তারই প্রতিশোধ চাই। বলে মাধবী একটা কালচে ধোঁয়ার আদল নিয়ে রান্নাঘর থেকে আঁশবটিটা ঝড়ের গতিতে অনন্তর সামনে নিয়ে এসে তার গলার কাছে ধরে ফ্যাঁসে গলায় বলল, আমার কথা শোনো, আমি যা বলছি তাই করো, না হলে এক্ষুনি তোমার গলাটা তোমার মাথাটা থেকে আলাদা করে দিব। অনন্ত ভয়ে ভয়ে মাথা নেড়ে বলল, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। ঘরের ভেতরে চলো আমার সাথে। অনন্ত ঘরের ভেতর ঢুকে গেল তার কথা মতো। মাধবী বলল, যা, তোর মাথার বালিশটা দিয়ে সুরভির মুখটা চেপে ধর। দুপা পিছিয়ে এসে অনন্ত বলে, আমি সুরভিকে মারতে পারবো না মাধবী, আমি ওকে ভালোবাসি। অনন্তর মুখে এই কথা শোনা মাত্র আবার যেন মাধবীর চোখ দুটো লাল ভাঁটার মতো জ্বলে উঠল। সে ওই ধারালো আঁশবটিটা অনন্তর গলার নলির কাছে ঠেকিয়ে বলল, কি বললি? মার বলছি, ওকে মেরে ফেল, মার যা। যখন দম আটকে আমাকে মেনেছিলিস তখন কোথায় ছিল সব মায়া দয়া? গলার মধ্যে একটা ব্যথা অনুভব করতেই আবার সুরভির দিকে এগিয়ে গেল অনন্ত। তারপর সুরভির পাশ থেকে বালিশটা তুলে নিয়ে সে বিড়বিড় করে আর্তনাদের সুরে বলল, আমাকে ক্ষমা করে দিও সুরভি, আমি তোমাকে সত্যি মারতে চাইনি। অনন্তর গলার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল সুরভির। সে অনন্তকে সেই অবস্থায় দেখে চেঁচাতেই যাচ্ছিল, তার আগেই অনন্ত তার মুখের ওপর বালিশটাকে শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি নিরুপায়। বেশ কিছুক্ষণ সুরভি তার মুখের ওপর থেকে বালিশটা সরাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। বিছানায় তার গোঙানির শব্দের সাথে সাথে শুধু তার হাত পা দুটো ছটফট করতে থাকলো। সুরভি অসাড় হয়ে যেতেই তার মুখ থেকে বালিশটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে অনন্ত বলল, মেরে দিলাম, আমিও কথা মতো সত্যি সত্যি তোমাকে মেরে ফেললাম সুরভি। আমি যাকে ভালোবাসি তাকে মেরে ফেললাম, আমি আর কাকে মুখ দেখাবো? সুরভি, আমায় ক্ষমা করে দিও সুরভি। অনন্ত কাঁদতে কাঁদতে ঘর থেকে দৌড়ে বাইরে চলে গেল। অন্ধকারে কাঁদতে কাঁদতে অনন্ত মথুরাপুর স্টেশনের প্রায় কাছাকাছি এসে গেছিল। ভোর রাতে তাকে এখান থেকে পালিয়ে গা ঢাকা দিতেই হবে। খালি পায়ে রেল লাইনের ওপর দিয়ে দৌড়াচ্ছিল সে। হঠাৎ তার সামনে পথ আটকে দাঁড়ালো মাধবী। তার হাতে কিছু একটা এখনো ধরা রয়েছে, তবে সেটা ঠিক কি তা সে বুঝতে পারছে না। অনন্ত তার দিকে তাকিয়ে চোখের জল মুছে চেঁচিয়ে বলল, তোমার এখনো শান্তি হয়নি মাধবী? আর কি চাও তুমি বলো? ওর থেকে আমার ভালোবাসা, আমার সুরভিকে কেড়ে নিয়েও তোমার শান্তি হয়নি? ভুল, তুমি কাউকে ভালোবাসো না। তোমার মতো মানুষ কাউকে ভালোবাসতে পারে না, না হলে তুমি সুরভিকে মারতে পারতে না। আমাকে তো তুমি ভালোবাসোই নি, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তুমি ওকে মারলে। তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে অনন্তর গলা বরাবর সজোরে আঁশবটিটা বসিয়ে দিল মাধবী। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল অনন্ত। অনন্তর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে ছিটকে পড়ল পাশের রেল লাইনের ওপর।
রাতের একটা দূরপাল্লার ট্রেন সেই লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তার মাথাটাকে থেঁতলে দিয়ে চলে গেল। অনন্তর বাকি শরীরটা কাটা পাঁঠার মতো ছটফট করতে করতে রেল লাইনের পাশে অসাড় হয়ে পড়ে রইল। মুহূর্তের মধ্যে রেল লাইনের দুদিকের অংশটা রক্তে ভিজে উঠল। সেই দেখে মাধবী প্রবল আক্রোশে চিৎকার করে কাঁদতে কাঁদতে সেই আঁশবটিটা দিয়ে তার সারা গায়ে এলোপাথারি কোপ বসিয়ে এক হাতে আঁশবটিটা রেল লাইনে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে রেল লাইন দিয়ে সামনের দিকে এগোতে থাকলো। পেছন থেকে সেই লাইনের ওপর খানিকটা দূরে একটা ট্রেন থামার হুইসেল শুনতে পেল সে। আর তার কিছুক্ষণ পর হঠাৎ পেছনের অন্ধকার থেকে একটা লোক তাকে দেখে জিজ্ঞাসা করল, বলছি এখানে রাতে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে? আসলে আমার শ্বশুরবাড়ি নকুলপুরে, অনেকটাই পথ। ট্রেনটা যে এত লেট করবে আগে জানলে বাসেই আসতাম। এত রাতে আর কোথাও তো বাসও পাবো না। আর এই রেল স্টেশনের যা বেহাল অবস্থা, রাতে কোথাও শোবারও জায়গা নেই। আপনি কি এখানে আশেপাশে কোথাও থাকার জায়গা জানেন? কোনো রকমে শুধু আজকের রাতটুকু কাটিয়ে দিতে পারলেই হলো। আসলে আজকে তো জামাই ষষ্ঠী, শ্বশুরবাড়িতেই যাচ্ছিলাম, অনেক দেরি হয়ে গেল। কালকে সকাল সকাল বেরিয়ে পড়তেই হবে। নতুন বিয়ে করেছি বুঝলেন, বউ সকালেই বেরিয়েছে। আমার একটা দরকারি কাজ থাকায় দেরি হয়ে গেল একটু। মাধবী তার কথাগুলো শুনে তার দিকে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের আড়ালে তার ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল। হ্যাঁ, আছে তো থাকার জায়গা। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্ধকারে সেই লোকটা খেয়াল করলো না যে মাধবীর হাতের মধ্যে একটা আঁশবটি আছে, সেটায় লেগে রয়েছে টাটকা রক্ত। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সূর্য, বিভিন্ন চরিত্রে ঝিনুক, দিব্যেন্দু, শুভম, তৃষা, পিয়ালি, সুদীপ্তা, সূর্য, আবহে অরিত্র, প্রচ্ছদ অলঙ্করণে সায়ন, পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, শুনতে থাকুন স্টোরি ট্রাভেল। শুভরাত্রি।